কি চেঁচালো? মনে হলো তো কোনো মেয়ের চিৎকার। আমি কিছু করিনি, আমি 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 কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু দেখো, করিনি, আমরা CID আমি লোক। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি আমি কি হয়েছে ওর? স্যার 2 ঘন্টা ধরে হর্ন বাজাচ্ছিল। লাশ কোথায়? স্যার ওই দিকে আছে স্যার, দেখি। আসুন। নিখিল, লোকটা বেশ ঘাবড়ে গেছে, ওর সঙ্গে কথা বলো, ঠিক হয়ে গেলে কথা বলবো আমরা। কোথায় রয়েছে? স্যার ওই দিকে স্যার। স্যার এই শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছে না। হয়তো ভিতরে কোনো আঘাত লেগেছে। আচ্ছা, গলাটা চেক করো, গলায় কোনো চিহ্ন আছে কিনা। স্যার এর গলায় তো কোনো চিহ্ন নেই, কিন্তু এই সমস্ত শরীর ফ্যাকাশে হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে বডি থেকে সব রক্ত বেরিয়ে গেছে। স্যার স্যার এই দেখুন, এর হাতে কেমন অদ্ভুত দাগ রয়েছে। হ্যাঁ, ছোট ছোট ক্ষত, আর তার থেকে রক্তও বেরোচ্ছে। আরো চেক করো তো, কিছু পাওয়া যায় কিনা। স্যার আশপাশের পুরো এরিয়াটা সার্চ করো। স্যার কি হয়েছিল কি? আপনি আপনি কি দেখেছিলেন? আমি 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 ওই হর্নের আওয়াজ শুনলাম, আর এখানে এসে দেখলাম যে এই মেয়েটা মরে পড়ে আছে স্যার। মেয়েটা চিৎকার শোনেননি আপনি? না স্যার। হর্নের আওয়াজ শুনেছেন, কিন্তু মেয়েটা চিৎকার শোনেননি। মেয়েটা কি অন্য কোথাও মারা গিয়েছিল? স্যার আশেপাশে তো ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, কিন্তু হ্যাঁ এই সোনার চেনটা পেলাম। কার হতে পারে? মেয়েটি নাকি খুনি? স্যার, স্যার এই ট্যাক্সি ড্রাইভারের জ্ঞান ফিরেছে।
সবকিছু বলার জন্য তৈরি। বলো, কি দেখেছো তুমি? একটা লোক ওই মেয়েটার গায়ের ওপর ঝুঁকেছিল, মেয়েটার রক্ত খাচ্ছিল। একটা লোক রক্ত চুষছিল। ওই লোকটার মুখে আমি রক্ত দেখেছিলাম। ওই লোকটাকে আবার দেখলে চিনতে পারবে? না স্যার, আমি ওর মুখ দেখিনি। আরে, অদ্ভুত কথা বলছো। মুখে রক্ত দেখেছো কিন্তু চিনতে পারবে না? স্যার, ওর মুখটা অন্ধকারে ঢাকা ছিল, আর ওকে রক্ত খেতে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি কিছু বুঝতে পারছিলাম না। স্যার, হুম? স্যার, খুনি সমস্ত রক্ত খেয়ে নিয়েছে, এই জন্য এই লাশটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। আচ্ছা, এই মেয়েটা এয়ার হোস্টেসের পোশাক পরে আছে। এটা খোঁজ নাও, কোন এয়ারলাইন্সে ও কাজ করতো। কাল পর্যন্ত তো দিব্যা ঠিকই ছিল, আজ হঠাৎ এই অবস্থা হলো কি করে? স্যার, ওরা দুজন দিব্যার খুব ভালো বন্ধু। ওরা ওর ব্যাপারে অনেক কিছু জানে। এর নাম কি দিব্যা? শেষ কবে দেখেছিলে তোমরা দিব্যাকে? কাল সন্ধ্যায় আমরা ফ্লাইটে ফিরছিলাম, অনেকক্ষণ আমরা একসাথেই ছিলাম, তারপর জানি না ও কোথায় চলে গেল। কটার সময় ফিরেছিলে তোমরা ফ্লাইট থেকে? সন্ধ্যা 6টার কাছাকাছি। স্যার, দিব্যা সন্ধে 6টার মধ্যেই ফিরে আসে, আর তারপর ওই দিনই রাত 3টের সময় ওর খুন হয়। মানে ও এখান থেকে বাড়ি যায়নি। দিব্যা কি এখান থেকে বাড়িতেই যাচ্ছিল? না স্যার, ও কারোর সঙ্গে দেখা করতে যাবে বলছিল, কে সে? রত্নেশ নামের কারোর সাথে। এই রত্নেশটা আবার কি? খুব ধনী ছেলেটা, ও দিব্যাকে কথা দিয়েছিল চাকরি দেবে বলে। আচ্ছা, দিব্যা রত্নেশের সঙ্গে এয়ার হোস্টেসের ইউনিফর্ম পরে দেখা করতে গিয়েছিল না, জবের ব্যাপারে? হ্যাঁ স্যার, রত্নেশই ওকে বলেছিল এয়ার হোস্টেজের ইউনিফর্মে আসতে। এ কথা তোমরা জানলে কি করে? যখন রত্নেশের ফোন এসেছিল তখন দিব্যা আমাদের সঙ্গেই ছিল, দিব্যাই আমাদের বলেছে। আচ্ছা, ও কি বলেছিল ও রত্নেশের সঙ্গে দেখা করতে কোথায় যাচ্ছে? রত্নেশ ওকে দেখা করতে ওশিবাড়াতে ডেকেছিল। স্যার, রত্নেশ ও দিব্যাকে ওশিওয়ারাতেই ডেকেছিল, আর আমরা দিব্যার লাশটাও ওশিওয়ারা থেকেই পেয়েছি। স্যার, নিশ্চয়ই রত্নেশ এই খুনটা করেছে। ওশিওয়ারাতেই খুঁজতে হবে এই রত্নেশের ঠিকানাটা, খুনের কেসটা ঠান্ডা হবার আগেই। হাতে গুনে 25 জন রত্নেশ আছে এই এলাকায়, কিন্তু তাদের মধ্যে কেউই দিব্যাকে ফোন করে তাদের বাড়িতে ডাকে, আর পড়ে রইল এই শেষ রত্নেশ। হতে পারে শেষ রত্নেশই আমাদের সেই রত্নেশ যে দিব্যাকে ডেকেছে। হতেই পারে। বেশ নিস্তব্ধ দেখছি। স্যার, যেই জায়গায় খুব নিস্তব্ধ থাকে কিছু না কিছু খারাপ খবরই শুনতে পাওয়া যায়। চুপ কর ফেডরিক। বলুন স্যার, কার সঙ্গে দেখা করতে চান? আপনি কি রত্নেশ? আগে আমি রত্নেশ তাহলে নই, রত্নেশ কোথায়? কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি? আপনি কে? আগে আমি শেখর, রত্নেশ বাবুর কেয়ারটেকার। তাহলে রত্নেশকে ডাকো। রত্নেশ বাবু তো বাড়িতে নেই স্যার। আপনি একটু এই চেনটা দেখুন, এটা চিনতে পারছেন? এই চেনটা তো রত্নেশ বাবুর। রত্নেশেরই চেন, তাই না? তাহলে রত্নেশকে ডাকো। কিন্তু রত্নেশ বাবু তো বাড়িতে নেই। কোথায় গিয়েছে? জানি না স্যার। কিরকম কেয়ারটেকার তুমি? হ্যাঁ, তুমি জানোই না রত্নেশ কোথায় গেছে, কবে আসবে? ঠিক আছে, সরো, বাড়িটা সার্চ করতে হবে। অভিজিৎ, তোমরা ছড়িয়ে যাও, ভালো করে দেখতে হবে। আচ্ছা শোনো, আগে এমনিতে রত্নেশ কি কাজ করে? কাজ কি করে সেটা তো জানি না, কিন্তু রাজ পরিবারের সঙ্গে ওনার রিলেশন আছে। রাজ পরিবারের সাথে? আগে হ্যাঁ। আচ্ছা, এই কি রত্নেশ? আগে হ্যাঁ। কার ব্যাগ এটা? স্যার, এটা কি করছেন আপনি? আমি জিজ্ঞেস করছি এই ব্যাগটা কার? রত্নেশের কি? আগে হয়তোবা। দেখো, চুপ করে থাকলে কাজ হবে না, ফেঁসে যাবে। কার ব্যাগ এটা? আগে আমার। আচ্ছা,
পালানোর ধান্দা ছিল স্যার। পালানোর জন্য তৈরি হচ্ছিলে? হ্যাঁ, রত্নেশ বাড়িতে নেই আর এমনি পালাতে চাইছিলে? বলো কোথায় যাওয়ার কথা ভেবেছিলে তুমি? তাড়াতাড়ি বলো। যদি চুপ করে থাকো তাহলে তার একটাই মানে দাঁড়ায়, রত্নেশের অপরাধের সঙ্গে তুমি যুক্ত ছিলে। বলো। কিন্তু স্যার আমি কোনো দোষ করিনি। আচ্ছা, অন্যায় করেইনি? হ্যাঁ, তাহলে এটা কি 50,000 টাকা, পাসবুক, চেকবুক? আরে এটা তো রত্নেশের পাসবুক। আর চেকবুক? এটাও রত্নেশেরই। কে? রত্নেশের ব্যাংকের পাসবুক, রত্নেশের ব্যাংকের চেকবুক, রত্নেশের 50,000 টাকা। হ্যাঁ, রত্নেশের সবকিছু নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছিলে? ফ্রিজের মধ্যে জামা কাপড়? স্যার এতে তো রক্ত লেগে আছে। তাই তো স্যার, বেডশিট আর একটা শার্ট পেয়েছি, দুটোই ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখা ছিল এবং দুটোতেই রক্তের দাগ লেগে। কার জামা এগুলো? কার জামা? আগে আমি জানি না। কেয়ারটেকার বাবু আসলে কেমন ঠিক বোঝা যাচ্ছে না। মালিকের টাকা পয়সা নিয়ে পালাচ্ছিল, ঘরের মধ্যে রক্তে ভেজা কাপড় রয়েছে, অথচ উনি কিছুই জানেন না। হ্যাঁ, কার শার্ট এটা? রত্নেশের শার্ট? কার শার্ট এটা? কার জামা এটা? দিব্যাকে এখানে খুন করা হয়েছে। আচ্ছা, খুব মনে ধাক্কা পেয়েছো না? তোমার মুখ তো আমি বিউরোতে খুলবো। যখন তোমরা এই লাশটা পেয়েছিলে তখন এই মেয়েটির মুখটা ওপর দিকে ছিল না নিচের দিকে? একে সমস্তটাই বলে দিতে হবে, এরপরে বলবে এসিপি কোথায় দাঁড়িয়েছিল। আমি তোমাদের কিছু জিজ্ঞেস করছি, এই মেয়েটির মুখ নিচের দিকে ছিল না ওপর দিকে ছিল? সচিন বলে দাও। স্যার মেয়েটার মুখ তো ওপরের দিকে ছিল, কিন্তু আপনি এসব। এই মেয়েটির লাশটা খুব ভালো করে দেখো, বোঝো, তারপরে বলো। সালুকে স্যার, বলতে গেলে লাশের বাদশা তো আপনি, তাই লাশের ব্যাপারে তো আপনি ভালো বুঝবেন, তাই না? ব্যাস হয়ে গেল। হ্যাঁ, বাদশা বলে দিলে আর নিজেদের হাত ঝেড়ে ফেললে। এনিওয়ে, এটা তো তোমরা জানো যে শরীরের মধ্যে যখন মানুষের মৃত্যু হয় তখন সমস্ত রক্তটা নিচের দিকে চলে আসে মাধ্যাকর্ষণ শক্তির জন্য। শরীরে যে অংশটা মাটির সঙ্গে লেগে থাকে সমস্ত রক্তটা সেই দিকে এসে জমা হয়, কিন্তু এর ক্ষেত্রে সেরকমটা হয়নি। এর মানে? আমি বলছি, এই দেখো বস, যদি এই অংশটা জমিতে লেগে থাকতো তাহলে এই অংশটা কালো কেন হয়নি? কেন কালো হয়ে যায়নি স্যার? রক্তের কারণে। এই অংশটা এই জন্যে কালো হয়নি, এর শরীরের মধ্যে রক্ত ছিলই না, এক ফোঁটাও রক্ত ছিল না। কি বলছো তুমি সালুকে? এর শরীরে রক্ত ছিল না? না, একদম ছিল না। ট্যাক্সিওয়ালা শম্ভু কিন্তু এই কথাই বলছিল যে ও রত্নেশকে রক্ত খেতে দেখেছিল। হ্যাঁ, আর একটা কথা কি বস, এই মেয়েটির বডির ওপরে আমি ছুঁচের দাগ পেয়েছি। এই দেখো, আমার মনে হচ্ছে বস এই মেয়েটির রক্ত বের করে নেওয়া হয়েছে। মারা যাওয়ার পরে রক্ত কিভাবে বের করে? যখন এই রক্তটা বের করা হয়েছিল তখন সে বেঁচে ছিল। কি? হ্যাঁ, তার মানে রত্নের শরীরের সমস্ত রক্ত চুষে খেয়েছে? স্যার, রিপোর্ট থেকে এটা জানা গেছে যে কাপড়ে যে রক্ত লেগেছিল সেটা এই মেয়েটির নয়। তাহলে এই রক্ত কার? ওই রক্ত এই মেয়েটার নয়? তার মানে হলো অন্য কাউকেও খুন করেছে এই রত্নেশ। সচিন, এর মুখের তালাটা খুলে দাও তো। বলবি কিনা বল। হ্যাঁ, কি বলবে তো? বলো। এই মেয়েটা ছাড়া
রত্নেশ আর কাকে কাকে খুন করেছে? আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। তুমি রত্নেশের কেয়ারটেকার। রত্নেশ কি করে, কোথায় যায়, সবকিছু তুমি জানো, হ্যাঁ কি না? তাহলে বলো, এই মেয়েটা কখনো রত্নেশের সঙ্গে দেখা করতে এসেছিল? স্যার আমি বললাম না, সত্যি আমি কিচ্ছু জানি না। তাহলে এও ওর সাথে যুক্ত, দুজনে মিলেই রক্ত চুষেছে। এটা একদম মিথ্যে। কোনো মিথ্যে দিতে নয়, তোমাদের বাড়ি থেকে রক্ত মাখানো কাপড় আমরা পেয়েছি, আর তুমি বলছো যে তুমি কিচ্ছু জানো না? হ্যাঁ, বলো রত্নেশ কোথায়? স্যার ওই রক্তমাখা কাপড় থেকে আমিও ভয় পেয়েছিলাম, লুকিয়ে কেউ এনে রেখেছিল, কোথা থেকে এসছে কিছুই জানি না। মিথ্যে বলছিস তুই। হতে পারে যে ও গায়েব হয়নি, মারা গেছে, আর তুই ওর পোশাক লুকিয়ে রেখেছিস। রত্নেশকে খুন তুমি করেছো, তুমি রত্নেশকে খুন করেছো। ওর টাকা, ওর পাসবুক, ওর চেকবুক সব তুমি নিয়ে পালাচ্ছিলে। আমি রত্নেশকে মারিনি, ও জীবিত আছে। কি? ও বেঁচে আছে? তাহলে কোথায় ও? কোথায় আছে সেটা আমি জানি না। বাড়ি থেকে কখন বেরিয়েছিল রত্নেশ? কালকে সন্ধ্যেবেলা। কটার সময়? এই 5টা নাগাদ হবে। বলছিল যে ডাক্তারের কাছে যাচ্ছে। কি জন্য? রত্নেশের কথা আটকে যেত, সেই জন্যই ডাক্তারের কাছে যাচ্ছিল। স্যার ও বেরিয়েছিল তো ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু ওখানে পৌঁছয়নি। রত্নেশের পরিবার বা তার কোনো জানাশোনার লোক আছে এই শহরে? রত্নেশের একজন কাকা আছে, ধরমজি, এই শহরেই থাকে। রত্নেশের পরিবারের সঙ্গে ওনার সম্পর্ক খুব ভালো। ওই রত্নেশ নিশ্চয়ই ওর কাকার সঙ্গে দেখা করার চেষ্টা করবে। দেখো শেখর, ওর কাকার অ্যাড্রেস আমাদের চাই। এই শেখর খুব চালাক মনে হচ্ছে, টুকরো টুকরো করে গল্প শোনাচ্ছে। এ কি, কারা আপনারা? আর ভিতরে এলেন কি করে? রত্নেশ তোমার কে হয়? আমার কাকার ছেলে। কিন্তু আপনারা কারা? শেষবার কবে দেখেছিলেন? আপনারা কারা সেটা বলবেন। সিআইডি। আচ্ছা স্যার, সেটা আগে বলবেন তো। স্যার এই কিছুদিন আগেই দেখা হয়েছিল, কিন্তু ব্যাপারটা কি স্যার? খুন হয়েছে একটা, খুন। খুন? হ্যাঁ খুন, আর ঠিক সেই কারণে আমরা রত্নেশকে খুঁজছি। কোথায় ও? আরে বাবা, ওনারা সিআইডি থেকে এসেছেন আর রত্নেশের ব্যাপারে জানতে চাইছেন। স্যার এরকম লোকের ব্যাপারে কি বলতে পারি, কোথায় পাবেন কোথায় পাবেন না। এরকম লোক মানে? স্যার ও ছোটবেলা থেকে খুবই ভয়ঙ্কর, মানে কারোর প্রাণ নেওয়া ওর কাছে সাধারণ ব্যাপার। কেন, কাউকে খুন করেছিল ও আগে? হ্যাঁ স্যার, আগেও খুন করেছে। কাকে খুন করেছিল? ওর নিজের ছোট ভাইয়ের, আর তখন থেকেই ও নিখোঁজ হয়ে আছে, সেই জন্য ওকে পুলিশ এখনো খুঁজে পায়নি। নিজের ছোট ভাইকে? কবে? এই তো 6 মাস আগে। কিন্তু কেন খুন করেছিল? স্যার কেন খুন করেছে সেটা তো জানি না, আর ওর বাবা কাউকে বলেও নি। আর তারপর ও নিজের শহর ছেড়ে এখানে চলে আসে। নিজের শহর ছেড়ে এখানে কেন, কি কারণে এসেছিলেন? বলছিল রত্নেশের মেডিকেল চেক আপ করাতে হবে। কোন রোগের ট্রিটমেন্ট করাচ্ছিল? আগে রত্নেশ একটু তোতলা, আর স্যার ওর মানসিক ভারসাম্য ঠিক ছিল না। মাথার গন্ডগোল ছিল, তার মানে কোন ডাক্তার ট্রিটমেন্ট করছিলেন? স্যার সেটা তো জানি না। এই রত্নেশের মা বাবা এখন কোথায় আছেন? ওদের বাড়িতেই আছে। ওনারা নিজের বাড়িতে নেই। ওনাদের কোনো নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো স্যার। আপনি ভুল ঠিকানায় এসেছেন। আরে বিনা কোনো প্রমাণে এইভাবে জিজ্ঞাসাবাদ করাটা তো বোকামির কাজ, তাই না? আর একবার হাসার আগে 10 বার ভেবে নেবে, বুঝেছো? কিন্তু দেখুন স্যার, আমি সত্যি কোনো রত্নেশকে চিনি না। এই নাম্বারটা তো তোমার, যেগুলো সার্কেল করা। হ্যাঁ স্যার, এই নাম্বারটা আমারই, কিন্তু আপনার কাছে কি করে এলো? পেয়ে গেছি। যাদের যাদের নাম্বার এতে আছে তারা হয় রত্নেশকে ফোন করেছিল, নাহলে রত্নেশ তাদেরকে ফোন করেছিল। দিনের মধ্যে 10 বার ফোন করা হচ্ছে এই নাম্বার থেকে রত্নেশকে, তারপরেও বলছো যে তুমি রত্নেশকে চেনো না। হ্যাঁ, এই রত্নেশ একটা খুন করেছে, বুঝেছো? যা কিছু জানো এই ব্যাপারে চট করে বলে ফেলো। রত্নেশ আবার খুন করেছে? আবার মানে কি বলছো? আগেও খুন করেছিল নাকি এ? স্যার ওর মেন্টাল প্রবলেম আছে, ওর মাথাটা একদম খারাপ স্যার। পরশু এসেছিল না তোমার কাছে চেক আপ করানোর জন্যে? না স্যার, আমার কাছে আসেনি স্যার, আমি সত্যি বলছি। তার মানে ও শিখরকে মিথ্যে বলেছে? আচ্ছা ডাক্তার, তুমি তো বললে যে ওর মাথায় গন্ডগোল আছে। হ্যাঁ। কি এক্স্যাক্টলি কি রোগ আছে ওর? স্যার ও
রক্ত দেখলেই ও মানসিক ভারসাম্য একদম হারিয়ে ফেলে, ভায়োলেন্ট হয়ে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়। আর এই জন্যই ওর ভাইকে মেরে ফেলেছে 6 মাস আগে। নিজের ভাইকে মেরেছে কি করে? রত্নেশ আর ওর ভাই শিপে গিয়েছিল, আর তারপর কেউ রুমের ভেতরে গিয়ে দেখে যে ওর ভাই মরে পড়ে আছে। আর রত্নেশ কোথায় ছিল সেই সময়? ভাইয়ের লাশের পাশেই, আর ওর মুখের ওপর রক্ত লেগেছিল। লাশটা দেখে মনে হচ্ছিল যেন ওতে ছুঁচ ফোটানো হয়েছে, আর রত্নেশ ও রক্ত চুষে খেয়েছে। স্যার অদ্ভুত পাগলামি এটা, একজন আরেকজনের রক্ত চুষে খাচ্ছে স্যার। এই পাগলামিকে থামাতেই হবে। স্যার ওর মা বাবার ফোনের লোকেশন এই জায়গাটাই দেখাচ্ছিল, আর এরপরে ফোন বন্ধ হয়ে যায়। ওদের এই কাছাকাছি থাকা উচিত। কিন্তু এত নিরিবিলি এলাকায় ওনারা কি বা করছেন? এত পাতা এক জায়গায় জড়ো করে রেখেছে একসঙ্গে, কিছু তো গন্ডগোল আছে। একটা গাড়ি লুকিয়ে রেখেছে। একটা কাজ করো, পাতাগুলো সব সরিয়ে ফেলো। মাই গড, স্যার মনে হচ্ছে এরা দুজন রত্নেশের বাবা মা। জামা কাপড় আর জুয়েলারি দেখে তো তাই মনে হচ্ছে, হতেই পারে। এটা মনে হচ্ছে 2-3 দিন আগে মৃত্যু হয়েছে এদের। একটা কাজ করো, গাড়িতে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সব তুলে নাও, আর গাড়ির নাম্বার থেকে খোঁজ নাও কার গাড়ি এটা। বস, এই দুজনের শরীরেও একইভাবে ছুঁচ ঢোকানো হয়েছিল যেমন ওই মেয়েটির শরীরে হয়েছিল। আর স্যার এই বেডশিট আর শার্টে যে রক্ত লেগে আছে সেটা এই দুজনের। তার মানে হলো স্যার ও ওর মানসিক বিকৃতির কারণে নিজের মা বাবাকেও খুন করেছে। এই দুজনেরও ওই একইভাবে রক্ত চোষা হয়েছিল যেমন দিব্যার করা হয়েছিল। এটা তুমি কি বলছো সালুকে? কি বলছো? কি বললাম আমি? আরে ভাই, আমাকে ডেড বডি যা বলছে আমি তাই বলেছি। শচীন বলেছিল রত্নেশ তার মা বাবাকে খুন করেছে, আর তুমি বলছো যে ওর মা বাবার রক্ত চুষেছিল। হ্যাঁ, এটা শুনেও আমার কেমন লাগছে। এটা কিভাবে সম্ভব? আরে হতে পারে না সালুকে, কেউ কারো মা বাবার রক্ত চুষতে পারে, নিজের মা বাবার। দেখো বস, তুমি আমার থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্সড। তুমি জানো কখনো কখনো খুনিদের মাথায় অদ্ভুত অদ্ভুত আইডিয়া আসে, কেমন করে মাথার পোকাগুলো সব কিলবিল করে ওঠে, তুমি জানো তো? তাও সালুকে এটা হতে পারে না, এটা হতেই পারে না। একটা কাজ করো, ওই শেখরকে আবার বিরতি নিয়ে এসো, ওর ঘাড় ধরে জানবো, জানা যাবে ওই রত্নেশ কোথায় আছে এখন। স্যার এটা কিসের দাগ? চেক করে দেখতে হবে, চেক করলেই জানা যাবে কি জিনিস। স্যার আজ পর্যন্ত তো শুনিনি কেউ নিজের মা বাবার রক্ত চুষে খাচ্ছে। শচীন কারোর মাথায় গন্ডগোল হয়ে গেলে সে যা খুশি করতে পারে, সে তখন ভালো মন্দ কিছু বুঝতেই পারে না। স্যার, এই যে শেখর বাবু। শেখর, রত্নেশের মা বাবার ব্যাপারে তুমি জানতে তো? জানতে কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আগে বলনি কেন? আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আপনাদের কি বলেছি কি বলিনি কিচ্ছু মনে নেই। ও নিজের মা বাবাকে খুন করেছে। মা বাবাকে খুন করেছে? হ্যাঁ, ওর মা বাবাকে খুন করেছে। এখন আবার কোথাও লুকিয়ে বসে আছে, আর ওকে কেউ না কেউ তো নিশ্চয়ই হেল্প করছে। আর তুমি জানো কে হেল্প করতে পারে রত্নেশকে? তাহলে বলো, বলো। স্যার আমি জানি না স্যার। আচ্ছা, সিলভার কালারের রিভিরা গাড়ি, OHY 3765, রত্নেশের গাড়ি তো? হ্যাঁ স্যার, কিন্তু ওটা তো ওনার মা বাবার নামে ছিল। আর কোনো গাড়ি আছে ওর? না স্যার। জানি না স্যার। কিচ্ছু জানো না তুমি। নিয়ে যাও একে ফেডরিক, অন্য ঘরে নিয়ে যাও। চলো। শচীন,
রত্নেশের কাছে যদি একটাই গাড়ি থেকে থাকে, ওই গাড়িতে ওর মা বাবাকে মেরে তাদের লাশ ঢুকিয়ে রেখেছে, তাহলে ও অন্য কোনো গাড়িতে পালিয়েছে, তাই না? কোনো ট্যাক্সিতে। একটা কাজ করো, রত্নেশের ফটো থেকে 1-150 কপি করো আর সমস্ত ট্যাক্সিওয়ালাদের দাও, আর বলো যদি কেউ একে দেখে থাকে বা কারো ট্যাক্সিতে যদি বসে থাকে, তাহলে সেই মুহূর্তে যেন আমাদের ইনফর্ম করে। স্যার। স্যার। হ্যাঁ বিবেক। হ্যাঁ স্যার, যবে থেকে রত্নেশ পালিয়েছে সেদিন থেকে ওর মোবাইল সুইচ অফ রয়েছে। রত্নেশের ফোন রেকর্ডস তো, তাই না বিবেক? ইয়েস স্যার। এখানে যতগুলো ফোন নাম্বার আছে তার মধ্যে দিব্যার ফোন নাম্বার আছে? না স্যার, রত্নেশের রেকর্ডসে দিব্যার কোনো ফোন নাম্বার নেই স্যার। ও দিব্যাকে ফোনই করেনি। এটা কিভাবে সম্ভব? দিব্যার বন্ধুরা তো বলেছিল যে ও ফোন করেছিল দিব্যাকে। করেছিল ও ফোন দিব্যাকে। স্যার, হতে পারে ও অন্য কাউকে দিয়ে ফোনটা করিয়েছিল। সচিন, একটা কাজ করো, দিব্যার ফোন রেকর্ড চেক করো, দেখো ওই দিন সন্ধ্যায় কোন কোন জায়গা থেকে দিব্যার কাছে ফোন এসেছিল। স্যার, ওই দিন সন্ধেবেলা দিব্যাকে 12 জন ফোন করেছিল, যার মধ্যে ও শুধু 3 জনের ফোন তোলে। 3 জনে? 3 জনের ফোন অ্যাটেন্ড করে দিব্যা? তাহলে খোঁজ নাও এই 3 জনটা কে কে। 1282749 এই নাম্বারটা কি তোমার? হ্যাঁ, আমারই নাম্বার। কিন্তু তুমি কে বলো তো? সিআইডি। ভয় পেও না, আমাকে শুধু এটুকু বলো, তুমি দিব্যাকে চেনো? হ্যাঁ স্যার, চিনি আমি। আমার মালকিন। গতকাল সন্ধ্যে 6টার সময় তুমি দিব্যাকে ফোন করেছিলে? ফোন তো রোজই করতে হয় ওনাকে। কেন? এটা জানার জন্য যে সন্ধ্যায় উনি বাড়িতে ফিরবেন কিনা। খাবার বানাতে হয়তো আমাকে। ঠিক আছে, যেতে পারো। আরে দাদা শুনুন। হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম দিব্যাকে। কেন, কি দরকার ছিল? স্যার, আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি। আমি লোকেদেরকে ফোন করে ইন্স্যুরেন্সের ব্যাপারে বলি। পলিসি বিক্রির জন্যই ফোন করেছিলাম আমি। ও, তো তুমি ওকে দেখা করার জন্য বলেছিলে? হ্যাঁ, ডেকেছিলাম, কিন্তু উনি দেখা করতে আসেননি। সমীর। হ্যাঁ বলুন। এই 1272927338 এটা কি আপনারই নাম্বার না? হ্যাঁ, নাম্বারটা তো আমারই। কি হয়েছে? তুমি কি কাল কোনো দিব্যা বলে মেয়েকে ফোন করেছিলে? কে দিব্যা? আমি কোনো দিব্যাকে চিনি না। আচ্ছা, আপনারা কারা? সিআইডি। সিআইডি? কি হয়েছে স্যার? আরে তুমি তো এখনই ঘাবড়ে গেলে দেখছি। এখন তো অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তোমায়। চলো। স্যার, যখন আমি কল করিনি, আমি কি করে বলবো যে আমি কল করেছিলাম? তোমার মোবাইল ফোন থেকে অন্য কেউ কি কল করতে পারে? স্যার, এটা কি করে হতে পারে স্যার? হতে পারে না, তাই না? এই সেল নাম্বারটা তো তোমার। হ্যাঁ। এটা দিব্যার ফোনের কল লিস্ট। এর মানে দাঁড়াচ্ছে দিব্যাকে কল তুমি করেছিলে। স্যার, এটা কি করে হতে পারে স্যার? আমি তো কল করিনি। দেখো সমীর, যতক্ষণ না তুমি সত্যি কথা বলছো ততক্ষণ সিআইডি তোমার পিছু ছাড়ছে না, বুঝেছো? স্যার, আমি সত্যি কথাই বলছি। স্যার, আজকাল ফোন হ্যাকিং এত বেড়ে গেছে। আমি তো এটাও শুনেছি যে কেউ যার তার মোবাইলে ঢুকে কল করতে পারে, SMS করতে পারে। শুনেছি তো আমরাও, তবে এ ব্যাপারে পরে ভাববো। আগে এটা বলো যে তুমি তোমার মোবাইল কি কাউকে দিয়েছিলে? না স্যার। ভেবে বলো ভালো করে। খুনের ব্যাপার কিন্তু এটা। খুন? হ্যাঁ স্যার, মনে পড়েছে। আমি কাল ওসিওয়ারাতেই ছিলাম। ওসিওয়ারাতে? সন্ধে 6টার আশেপাশে? হ্যাঁ স্যার। আর স্যার, ওখানে একটা লোকও ছিল। স্যার, ওর মোবাইলের ব্যাটারি ডাউন ছিল। ও আমার মোবাইলটা চেয়েছিল স্যার কল করার জন্য। এক্ষুনি এই গল্পটা মাথায় এলো না? স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। কে ছিল সেই লোকটা? ওই লোকটাকে তুমি চেনো না? না। আর কিছু না জেনে না বুঝে ওই লোকটাকে তুমি ফোনটা দিয়ে দিলে? হ্যাঁ স্যার, আমি ভাবলাম যে ওর হয়তো কোনো দরকারি কল করতে হবে। ওই লোকটা কি এ ছিল? ঠিক বলতে পারবো না স্যার। সন্ধ্যের সময় ছিল আর অন্ধকারও হয়ে গেছিল। আমি ঠিক করে দেখতে পারিনি। কিছু তো মনে আছে তার সম্পর্কে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। স্যার, ও কথা বলতে কি তোতলাচ্ছিল। ওই লোকটা তোতলাচ্ছিল? হ্যাঁ স্যার, ও তোতলাচ্ছিল। তোমার ঠিক মনে আছে? ঠিক আছে সমীর, ওই লোকটার ব্যাপারে আর কিছু জানতে পারলে আমাদের খবর দিও। ঠিক আছে। স্যার, ওকে আমরা আরো কিছু
এই সময়ের উপরে নজর রাখো, সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। হ্যাঁ, যেই মুহূর্তে ওই ট্যাক্সিওয়ালা বলবে যে রত্নেশকে কোথায় ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে। ওকে? ওই ট্যাক্সিওয়ালাকে পাওয়া গেছে যেটাতে রত্নেশ গেছিল। আমি একটা কথা বলবো? না বললে কি তুমি চুপ থাকবে? না না, চুপ তো করে থাকবো না, কিন্তু এই কথাটা কানে কানে বলবো। কানে কানে? কেন? আরে এসো না, 1 মিনিট কম। কি ব্যাপার বলো। বস, আসল খুনির সন্ধান পেয়ে গেছি। কি? এটা এমন কি কথা হলো যেটা আমাকে কানে কানে বলতে হবে? সবাই জানে যে রত্নেশই খুনি, বুঝেছো? আরে ভাই, এটাই তো তোমার প্রবলেম, কথা ভালো করে শুনতেই চাও না। রত্নেশ খুনটা করেনি। কি? হ্যাঁ স্যার, সেটা কিভাবে? বস, এই দুজনের রক্ত কোনো পুরুষ অথবা মহিলা চষেনি। তাহলে কে চুষেছে স্যার? বস, খুনি ওইখানে। আচ্ছা, এটা দেখুন, এই লোকটাই বসেছিল আপনার ট্যাক্সিতে? হ্যাঁ স্যার, এই লোকটাই উঠেছিল ট্যাক্সিতে। এই ছিল তো? হ্যাঁ স্যার, ঠিক মনে আছে। এত বড় আর ভারী ব্যাগ নিয়ে এসেছিল যে ডিকিতে রাখতে গিয়ে আমার কোমর ব্যথা হয়ে গিয়েছিল। এত ভারী মাল কি হতে পারে? তুমি জিজ্ঞেস করোনি ওকে? জিজ্ঞেস করেছিলাম তো স্যার, বললো যে নিজের চরকায় তেল দে, তোর কি হবে জেনে এতে কি আছে কি নেই। স্যার, মনে হচ্ছিল যেন শহর ছেড়ে চলে যাচ্ছে। কোথায় নেমেছিল ও? পামকেন রোডে স্যার। আচ্ছা, ওরা ওখানে কি করতে গিয়েছিল? এই দেখো। জোক জোক করেছে এই খুনগুলো? একদম ঠিক, এই জগগুলোই রক্ত চুষেছে। দেখো সালুখে, একটা জোক এত রক্ত চুষতে পারে যার কারণে একটা লোক মারা গেল? হ্যাঁ বস, একটা জোঁক তো অত রক্ত চুষতে পারবে না, কিন্তু 400 জোঁক তো এতটা রক্ত চুষতে পারে যাতে মানুষ মারা যায়। 400টা জোক? দেখো সালুখে, এতগুলো জোক লাগলো আর ও ছাড়ানোর চেষ্টা করবে না? লাশ দুটোকে দেখে মনে হচ্ছে না যে এরা নিজেদের বাঁচানোর চেষ্টা করেছে। তুমি বলতে চাইছো যে একে প্রথমে অজ্ঞান করা হয়েছিল, হ্যাঁ, আর তারপরে জোক লাগানো হয়েছিল? ঠিক কথা। ভীষণ আশ্চর্য ব্যাপার, তাই না সালুখে? একটা লোক যার মাথায় গন্ডগোল আছে, সে এতগুলো প্ল্যানিং করতে পারে? না স্যার, করতে পারে না। এটা নিশ্চয়ই অন্য কারো চাল, অন্য কারো চাল। রত্নেশকে ফাঁসানো হয়েছে। কিন্তু স্যার, ওই রোডের আশেপাশে তো কোনো রেলওয়ে স্টেশনও নেই, আর না কোনো বাস স্টপ। সবচেয়ে বড় কথা, এয়ারপোর্টও ওখান থেকে অনেক দূর। আচ্ছা, তোমার ট্যাক্সিতে ওঠার সময় বা নামার সময় কোনো কথা বলছিল কি? মানে কোথায় যাবে সেসব কিছু বলেছিল? স্যার, কিছু বলে থাকলেও আমার মনে নেই, 5 দিন আগের ব্যাপার তো। 1 মিনিট, কি বললো তুমি? স্যার, আমি কি বললাম? না, কতদিন পুরনো কথা বললে? 5 দিন আগে, দুপুরবেলা ছিল, যখন আমি ওকে ওখানে ছেড়ে এসেছিলাম। কিন্তু এটা কি করে সম্ভব? 5 দিন আগে? শেখর তো আমাদের বলেছিল রত্নেশ 3 দিন আগে বাড়ি ছেড়ে বেরিয়েছে, সেটাও সন্ধ্যাবেলায়। তার মানে যে রাতে মেয়েটা খুন হয়েছিল সেই দিন ও রাতের বেলা নয়, বরং দিনের বেলা বেরিয়েছিল। হ্যাঁ, যে রাতে খুন হয়েছিল রত্নেশ অন্য কোথাও ছিল। তাহলে রত্নেশ খুন কি করে করবে? স্যার, শেখর তার মানে মিথ্যে বলছে। একদম মিথ্যে বলছে, কিছু লুকোচ্ছে আমাদের কাছে। আচ্ছা, খোঁজ নাও তো, শেখর এই মুহূর্তে কোথায় আছে? স্যার, হ্যালো, কি খুন? আরে ও দাদা, টাকাটা তো দিন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ও এখান থেকে দৌড়ে একটা ট্যাক্সিতে উঠে পড়ে চলে গেল। স্যার, কোথায় গেছে সেটা তো জানতে পারলাম না স্যার, কিন্তু খুব টেনশনে আছে মনে হলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি ট্যাক্সি ধরছি। ট্যাক্সি!
এক্ষুনি একটা লোক ছুটে এখানে এসেছে, দেখেছো তুমি তাকে? না স্যার দেখিনি। আরে কি বলছো কি? 5.5 ফুট লম্বা একটা লোক, তুমি তাকে দেখোইনি? সরি স্যার, আমি দেখিনি। শেখর কোথায়? স্যার শেখর ভেতরে দৌড়তে দৌড়তে এলো, কিন্তু এরা বলছে কেউ দেখেনি। দেখতে পাওনি বলছো কি তোমরা? একটা লোক দৌড়তে দৌড়তে আসলো আর তোমরা কেউ দেখতেই পাওনি? স্যার আমি এইমাত্র ডিউটিতে এলাম, স্যার আমি ঠিক জানি না। তোমরা কি চোখে পট্টি বেঁধেছিলে? দেখতে পায়নি। দা স্যার, ট্যাক্সিওয়ালা বলছিল যে ও রত্নেশকে এখানেই কোথাও ছেড়ে দিয়ে গেছে। হতে পারে রত্নেশ হয়তো এই হোটেলেই রয়েছে, বা ও শেখরকে এখানে ডেকেছে টাকা আর জামা কাপড় নিয়ে আসতে। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু এই ফটোগ্রাফটা দেখো। এই লোকটা এখানে এই হোটেলে উঠেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এই লোকটা আছে এখানে। কত নম্বর রুমে? রুম নাম্বার, হ্যাঁ 104-এ আছে স্যার। চলো দেখাবে, চলো। হ্যাঁ চলুন স্যার। একশো চার? হ্যাঁ স্যার, এই ঘরটায় আছে স্যার। তোমরা এখানেই দাঁড়াও। ওকে স্যার। দয়া, মনে হচ্ছে ভেতরে কেউ নেই স্যার। যদি বাইরে যেত কেউ তো দেখতে পেত। নিখিল তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ দেখো কেউ যেন এদিকে না আসে। ভেঙে ফেলো দরজা। সর দেখে একটু। আরে শেখর, শেখর কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? মাই গড, সামলা ওকে। দেখো রত্নেশ কোথায় লুকিয়ে রয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি। বলো বলো রত্নেশ কোথায়? ও মাই গড। স্যার, হ্যাঁ দয়া। স্যার এদিকে আসুন। শেখর, শেখর তোমাকে কে মেরেছে? কে তোমাকে মেরেছে? হ্যাঁ দয়া, কি হচ্ছে? স্যার রত্নেশ যদিও নেই, কিন্তু এদিকে দেখুন। মাই গড, এতগুলো জোক এখানে, এগুলো আসলো কোত্থেকে? আইস বক্স? দয়া, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি খুনিকে। কে স্যার? মুখ দেখেছিলে তার? না না, মুখোশ পরা ছিল, বিপদের মধ্যে রয়েছে। নিখিল, শেখর সত্যি কথা বলছে, খুনি অন্য কেউ হবে। একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। স্যার যদি খুনি রত্নেশকে মারার জন্যই নিয়ে গিয়ে থাকে তো রত্নেশ চেঁচালো না কেন? ও চুপচাপ চলে গেল কেন? দয়া, রত্নেশ কোথাও যায়নি, ও নিশ্চয়ই এখানে লুকিয়ে বসে আছে। খুঁজতে হবে ওকে। এখানে এমন কোনো জায়গা আছে যেখানে কেউ আসা যাওয়া করে না? হ্যাঁ স্যার, ওখানে একটা বেসমেন্ট আছে, ওখানে কেউ আসা যাওয়া করে না স্যার। চলো দেখাবে, চলো তাড়াতাড়ি আসুন স্যার। আমি তোকে নিজের হাতে মারতে চাইনি, সেই জন্যেই আমি প্ল্যানিং করে তোকে ফাঁসাতাম, যাতে তোর জেল হয় আর আদালত তোকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। রুমে কেউ ছিল না? না স্যার, এখন তো ঘরটা খালিই রয়েছে। দয়া, খুনি রত্নেশকে ওই ঘরেই লুকিয়ে রেখেছে। আফসোস এটাই যে তোর মৃত্যু আমার হাতে লেখা রয়েছে। আমাকে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি কোথাও দূরে কোথাও চলে যাবো চিরদিনের জন্য, কোনোদিনও মুখ দেখাবো না। তোর মুখ তো আমি বন্ধ করে দেবো চিরকালের জন্য। সবাই তো তোকেই খুনি ভাবে, তাই না? তোর মৃত্যুর পরে সেই সন্দেহ বিশ্বাসে পরিণত হবে। সবাই তো এটাই ভাববে যে এতগুলো মৃত্যুর ভার তুই সহ্য করতে পারিসনি, তাই আত্মহত্যা করেছিস।
ছেড়ে দাও আমাকে, আমি এই শয়তানটাকে বাঁচতে দেবো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কুইক। চাপ। জানতে চাইছিল না কে সেই কিলার? মাস্কটা খুলে ফেলো আর দেখো। চাপ। জ্যান্ত ছাড়বি না তুই, হ্যাঁ? কেন মেরেছো তুমি এতগুলো লোককে? কি ক্ষতি করেছে ওরা তোমার? স্যার, কেউ আমার কোনো ক্ষতি করেনি, শুধু রত্নেশকে ফাঁসানোর জন্য আমি এই খুনগুলো করেছি। রত্নেশকে কেন ফাঁসাতে চাইছিস তুই? কারণ স্যার, রত্নেশ আমার সৎ ভাই। আমার মা মরে যাওয়ার পর বাবা দ্বিতীয়বার বিয়ে করে নেয়। তারপরে রত্নেশ আর আমার মধ্যে ছোটবেলা থেকেই ঝামেলা হতো, মারামারিও হতো। সেই কারণেই বাবা তার থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। স্যার, আমাকে কাকার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। কাকার কোনো বাচ্চা ছিল না, তাই কাকা আমাকে দত্তক নিয়ে নেয়। ওর জন্য আমি বাবার ভালোবাসা কোনোদিনও পাইনি। তাই আমি তখনই ঠিক করে নিয়েছিলাম যে এর বদলা আমি নেবই নেব। ওকেও আমি শান্তিতে থাকতে দেব না। আর সেজন্যই তুই এরকম রত্নের সেজে মার্ডার করতে শুরু করলি? ওর মানসিক অবস্থা ঠিক ছিল না, সেই কারণেই আমি ভেবেছিলাম যে ওকে খুব সহজে ফাঁসিয়ে দেওয়া যাবে। সেই কারণেই আমি আগে রত্নেশের ভাইকে খুন করলাম, আর সেই দোষ রত্নেশের ওপর চাপিয়ে দিলাম। ওর নিরীহ মা বাবা তারা মনে করে নিয়েছে যে এই খুনটা রত্নেশ করেছে, আর ওর মানসিক অবস্থা ঠিক ছিল না, আর তারপরে ওর মা বাবাকেও খুন করে দিয়েছে এটা ভেবে যে মানুষ ভাববে যে এই খুনটাও রত্নেশ করেছে। আর রত্নেশ যখন একা পড়ে যাবে তুমি ওকে মেরে ফেলবে। স্যার, ওকে মারতে চাইলে তো আমি কবেই মেরে ফেলতাম, কিন্তু প্রত্যেকবার শেখর ওকে বাঁচিয়ে দিয়েছে। আর দিব্যা নামে মেয়েটি, ওকে কেন তুমি মারলে? দিব্যাকে আমি এই কারণে মারলাম যাতে সবার সন্দেহ আরো দৃঢ় হয় যে সব খুনগুলো রত্নেশই করেছে। বাহ, প্ল্যানিং তো তুমি দারুণ করেছিলে। তোমার প্রতিটা চাল প্রতিটা জায়গায় কিভাবে চলেছে, কিন্তু তোমার ওই আইস বক্স, সেই আইস বক্স যেটাতে করে তুমি জোক নিয়ে এসেছিলে, ওই জোকগুলো ওরাই তোমাকে ফাঁসিয়েছে। রত্নেশকে গলায় দড়ি দিয়ে তুমি মারার চেষ্টা করেছিলে তো, কিন্তু এবার তুমি ঝুলবে ফাঁসিতে। তুমি